গল্পের শুরুতে আমাদেরকে অস্ট্রেলিয়ার একটি ঘন জঙ্গল দেখানো হয়, যেখানে টরেন্ট মাইনিং এর মতো কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে মাইনিং এর কাজ করছিল। তাই সেখানে সব বন জঙ্গল কেটে ফেলা হচ্ছিল, আর তাতে চারপাশের সবকিছুই দূষিত হয়ে উঠছিল, যার ফলে নদীর পানিও অনেক বেশি বিষাক্ত হয়ে ওঠে। এমনকি ক্যাম্পারদের সেখানে ক্যাম্পিং করতেও অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু বিষাক্ত পানি সেখানকার একমাত্র সমস্যা ছিল না। তারপর একটি ক্যাম্পে আমরা কিছু মানুষের মৃতদেহ দেখতে পাই, যারা মারাত্মকভাবে বিকৃত ছিল, যেন তাদের নির্মমভাবে কেউ হত্যা করেছে। আর এসব কিভাবে হলো আর কে করলো তা আমরা সামনে জানতে পারবো। তারপর আমাদের পুলিশ অফিসার ম্যাডিকে দেখানো হয়, যে এসব বিষয়ে কিছুই জানে না। ম্যাডির বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, যিনি এই শহরের জন্য অনেক ভালো ভালো কাজ করেছেন, যার কারণে ম্যাডিকেও শহরের লোকজন অনেক পছন্দ করে। তারপর আমরা ম্যাডির কণ্ঠ শুনতে পাই। সে বলে, আমার বাবা আমাকে বাঁচাতে গিয়ে মারা গেছেন। তিনি একজন হিরো ছিলেন। তিনি শুধু আমার জন্য নয়, তিনি পুরো শহরের জন্য একজন হিরো ছিলেন। আর ম্যাডির বাবার মৃত্যুকে নিয়ে অনেক বেশি অনুতপ্ত। এরপর আমরা স্মিথ নামের একজনকে দেখতে পাই, যে তার কুকুর রেফরিকে নিয়ে শিকার করতে বের হয়েছিল। হঠাৎ সে একটি প্রাণীর উপস্থিতি টের পায় এবং ধীরে ধীরে এগিয়ে যায়। ঠিক যখন সে গুলি চালাবে, তখনই তার কুকুরটি জোরে জোরে চিৎকার করতে শুরু করে। কিন্তু স্মিথ তা উপেক্ষা করে শিকারের দিকে মনোযোগ দেয়। তারপর স্মিথের চোখ কিছু একটাতে আটকে যায়। তার চোখে মুখে ভয় এবং আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছিল, এবং সে ভয়ে গুলি চালাতে শুরু করে। এরপর সিন কাট হয়। আমাদেরকে ম্যাডিকে দেখানো হয়। ম্যাডি তখন শহরের স্থানীয়দের সাথে কথা বলছিল। কিছুক্ষণ পরে বিত স্মিথ তার কাছে আসে এবং সে ম্যাডিকে সবকিছু খুলে বলে। সে বলে যে তাকে একটি বিশাল এবং ভয়ঙ্কর ক্যাঙ্গারু আক্রমণ করেছিল, যা দেখতে একেবারেই ভিন্ন। সে আরও বলে শহরের সবার জীবনের ঝুঁকি রয়েছে, কারণ এটি কোনো সাধারণ ক্যাঙ্গারু ছিল না। সে ক্যাঙ্গারুটিকে এত কাছ থেকে গুলি করেছিল, কিন্তু তবুও ক্যাঙ্গারুটির কিছুই হয়নি। আর স্মিথের কুকুরটিও নিখোঁজ ছিল, এবং সে সন্দেহ করে তার কুকুরটিকেও ওই একই ক্যাঙ্গারুটি মেরে ফেলেছে। স্মিথ একটু পাগল টাইপের ছিল। সে আগে ভিয়েতনামের হয়ে যুদ্ধে লড়াই করেছিল, কিন্তু এখন বৃদ্ধ হয়ে যাওয়ায় তার কথা কেউই গুরুত্ব দিয়ে শোনে না। তাই ম্যাডিও তাকে বিশ্বাস করেনি। তারপর ম্যাডি একটি পাবে যায়। সেখানে দুইটা ছেলে, টিম আর রিকি, মারামারি করছিল। তারা দুজনেই মাতাল ছিল, আর তারা একে অপরকে গালিগালাজ করছিল। ম্যাডি যখন তাদের থামানোর চেষ্টা করে, তারা তখন ম্যাডিকেও গালিগালাজ করতে শুরু করে, যার ফলে ম্যাডি রেগে যায় এবং তাদের গাড়ির চাবি নিয়ে ফেলে, আর তাদের হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার শাস্তি দেয়। তারপর তারা চলে যাওয়ার পর ম্যাডি তার আন্টি ডোনার সাথে কথা বলে, যিনি আসলে স্মিথের প্রাক্তন স্ত্রী ছিলেন। ম্যাডি ডোনাকে স্মিথের ক্যাঙ্গারুর কাহিনীটি বলছিল, কিন্তু ডোনা তা শুনে হাসছিল। সেও বুঝতে পেরেছিল যে স্মিথের মানসিক ভারসাম্য ঠিক আগের মতো ভালো নেই, এবং সেই কারণে হয়তো ডোনা তাকে ছেড়ে দিয়েছে। তারপর সন্ধ্যা হয়ে যায়। আমরা টিম এবং রিকিকে দেখি একে অপরের সাথে মজা করতে করতে বাড়ি ফিরতে দেখি। যাওয়ার পথে রিকি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল, তাই টিম রিকির জন্য তার টর্চ জ্বালায়। কিন্তু আজ টিমের কাছে সবকিছু যেন অদ্ভুত লাগছিল, কারণ সাধারণত চারপাশের অসংখ্য ছোট ছোট প্রাণী থাকে, কিন্তু আজ চারপাশ সম্পূর্ণ নীরব ছিল। যখন সে জোপের দিকে টর্চের আলো মারে, তখন সে জোপের মধ্যে দুটি জ্বলন্ত চোখ দেখতে পায়, যা তাদের দিকে তাকিয়েছিল। তা দেখে তারা দুজনে অনেক ভয় পায়। কিন্তু তারা কিছু করে ওঠার আগে রিপি তাদের উপর আক্রমণ করে দেয় এবং তাদের দেহ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তাদের চিৎকার শোনার জন্য তখন আশেপাশে কেউই ছিল না। তারপরের দিন ম্যাডিকে ডেভ নামের একজন কল দিয়ে রিকি এবং টিমের ব্যাপারে জানায়, এবং তা শুনে ম্যাডি অনেক কষ্ট পায়। আর ভিতরে ভিতরে সে নিজেকে দোষারোপ করে, কারণ সে তাদের হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার শাস্তি দিয়েছিল। তাদের লাশগুলো মারাত্মকভাবে বিকৃত ছিল। ম্যাডি ধারণা করে এটি কোনো বন্য প্রাণীর কাজ, কিন্তু অদ্ভুত বিষয় হলো প্রাণীটি তাদের খায়নি, কেবল হত্যা করেছে। ডোনা বলে যে এটি নেকড়েদের দল বা কোনো কুমিরের কাজ, কিন্তু সেখান থেকে ফানি অনেক বেশি দূরে ছিল। তারপর ডেভ বলে যে প্রাণী এটি করেছে সে খুবই শক্তিশালী ছিল, যার ফলে দুজন মানুষকে সহজেই মেরে ফেলেছে। তারপর মেরি বলে এটিও হতে পারে যে কোনো গাড়ি তাদের ধাক্কা দিয়েছিল, তারপর বন্য প্রাণীরা তাদের খেয়ে ফেলেছে। ডোনা একটি অ্যাম্বুলেন্স ডাকার পরামর্শ দেয়, কিন্তু ম্যাডি বলে যে এটি সম্ভব নয়, কারণ অ্যাম্বুলেন্সের পক্ষে এই জায়গায় পৌঁছানো একেবারেই অসম্ভব, আর সাধারণত লাশের জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয় না। তার কিছুক্ষণ পর সেখানে স্মিথ আসে এবং সে জিজ্ঞেস করে কেন তাকে কেউ বিশ্বাস করছে না। সে আরো বলে এটা ও জম্বিরই কাজ, কিন্তু ডোনা তাকে ধমক দিয়ে বলে এখানে দুজন মারা গেছে আর তুমি এখানে মজা করছো। তারপর ম্যারি স্মিথকে জিজ্ঞেস করে এখানে ক্রাইম সিনে তুমি কি করো। স্মিথ জানায় সে তার হারিয়ে যাওয়া কুকুরটিকে খুঁজছে। তারপর স্মিথ ম্যাডিকে মাটিতে ওই ক্যাঙ্গারুর ফুটপ্রিন্ট দেখায়, যা আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে, কিন্তু তাও ডোনা স্মিথকে চলে যেতে বলে, এবং স্মিথ সেখান থেকে মন খারাপ করে চলে যায়। ম্যাডি লাশগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠায়। লাশগুলো দেখে ডাক্তাররাও অবাক হয়ে যায়, কারণ তাদের কোনো অস্ত্র দিয়ে হত্যা করা হয়নি, আর কোনো নিশানাও নাই।
তাই তাদের সাথে ঠিক কি ঘটেছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। তারপর মেরিকে তার সহকর্মী কল করে, যিনি রুবিন উইলিয়াম নামের একজন ব্যক্তির কেস নিয়ে কাজ করছিলেন। তিনি মেরিকে জানায় এই ব্যক্তি টরেন্ট মাইনিং এর একজন নতুন কর্মচারী ছিলেন এবং ছোটখাটো চুরির পাশাপাশি বেশ কয়েকজনকে হত্যার অভিযোগও ছিল এই ব্যক্তির নামে। মেরি তৎক্ষণাৎ ডেভকে ফোন করে এবং রুবিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য বলে। রুবিনের সাথে দেখা করার পর মেরি তাকে জিজ্ঞেস করে যে গত রাতে তুমি কোথায় ছিলে, কিন্তু রুবিন উত্তর দিতে অস্বীকৃতি জানায় এবং বলে যে সে তার উকিলকে ফোন করবে। এই শুনে মেরি তার উপর সন্দেহ করে এবং তাকে সাথে সাথেই গ্রেপ্তার করে। রাতে পাবের সবাই এ বিষয়ে কথা বলছিল, সবাই ভয় পেয়েছিল। একজন বৃদ্ধা মহিলা বলেন তিনি তার ছেলেকে রাতে প্র্যাকটিস করতে নিষেধ করেছেন যতক্ষণ না এখানে বিপদ কেটে যায়। তখন ম্যাডি সবাইকে আশ্বস্ত করে যে এখন এখানে কোনো বিপদ নেই, কারণ আসল অপরাধী জেলে আছে। ম্যাডি ট্রয়কেও কোনো ভয় ছাড়াই তার প্র্যাকটিস চালিয়ে যেতে বলে এবং ট্রয়ও তার কথায় রাজি হয়। কিন্তু ট্রয় সন্ধ্যায় হাঁটতে গেলে ওই রাক্ষসটার শিকারে পরিণত হয়। ট্রয়ের মা বাড়িতে তার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু অনেকক্ষণ পরও সে ফিরে না আসায় তখন তার মা ম্যাডিকে বিষয়টি জানায়। ম্যাডি দ্রুত জঙ্গলের দিকে যায়, কিন্তু সেখানে ট্রয়ের মা তার লাশ নিয়ে বসেছিলেন। তিনি ম্যাডিকে দেখে রেগে যান, কারণ তার কথাতেই তিনি ট্রয়কে বাইরে যেতে দিয়েছিলেন। ম্যাডি এতে গভীরভাবে দুঃখ পায়, কারণ তার একটু অসাবধানতার কারণে একটি ছেলে মারা গেল। এরপরে সে স্মিথের সাথে দেখা করতে যায়, কারণ ট্রয়ের দেহের পাশেও অন্য লাশের মতো একই চিহ্ন ছিল। ম্যাডি তার আশেপাশে মানুষদের সাহায্য করতে না পেরে খুবই হতাশ হয়ে পড়ে। তখন স্মিথ তাকে একটি প্রাচীন রাক্ষসের গল্প শোনায়, যার মধ্যে এক দানবীয় শক্তি ছিল। এই কথা শুনে ম্যাডি বলে আগামীকাল একটি দল ক্যাঙ্গারু শিকারে যাবে। স্মিথ এটি শুনে একটু স্বস্তি পায় এবং তাদের সাথে যেতে রাজি হয়। এই গ্রুপে সবাই ছিল স্বেচ্ছাসেবক, বিশেষ করে মাইনিং কোম্পানির কর্মচারী ডেভ। সে বলেছিল এই গ্রুপে সবাই তার দায়িত্ব। ডেভ এবং তার গ্রুপ জিপ নিয়ে একদিকে যায়, আর ম্যাডি, ডোনা এবং স্মিথের সাথে অন্যদিকে যায়। দুপুর পর্যন্ত তারা কিছুই খুঁজে পায় না, তাই তারা একটু হতাশ হয়ে পড়ে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ম্যাডি বলে এটি আমাদের শেষ স্টপ। তারপর তারা একটি ক্যাম্প সাইটে যায়, আর হ্যাঁ, এটি সেই ক্যাম্প সাইট যেটি আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। সেখানে ম্যাডি দুটি মরদেহ দেখতে পায়, যেগুলি খুবই খারাপ অবস্থায় আছে। ম্যাডি এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং সে নিশ্চিত হয় যে সেখানে যা আছে তা খুবই বিপজ্জনক। শীঘ্রই সন্ধ্যা নেমে আসে, তাই তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পথে তারা রাস্তার মাঝখানে একটি বড় প্রাণী পড়ে থাকতে দেখে। তারা সেটির কাছে যায়। এটি ছিল একটি গরু, যাকে মাঝখান থেকে সেই রাক্ষস অর্থাৎ ক্যাঙ্গারুটা খেয়ে ফেলেছিল। তারপর ডেভ সবাইকে টর্চের আলো নিভিয়ে দিতে বলে, কারণ সে বুঝেছিল যে রাক্ষসটি তাদের আশেপাশে কোথাও আছে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ করে সেই ক্যাঙ্গারুটি তাদের উপর আক্রমণ করে বসে, যার ফলে ডেভের 3 সঙ্গী মারা যায়। তারা ক্যাঙ্গারুটিকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালায়, কিন্তু এর কোনো প্রভাব ক্যাঙ্গারুটির উপর পড়ে না। ক্যাঙ্গারুটি ডেভকে আক্রমণ করতে আসে, কিন্তু ততক্ষণে ডেভ জিপে বসে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু আতঙ্কের কারণে সে জিপটি নিয়ন্ত্রণ করতে পারে না এবং সে অ্যাক্সিডেন্ট করে বসে। ম্যাডি, স্মিথ এবং ডোনা সেখানে যতক্ষণে পৌঁছায় ততক্ষণে ডেভ মারা গিয়েছিল। ম্যাডি এই দৃশ্য দেখে একদমই ভেঙে পড়ে, কারণ তার আশেপাশের সবাই একে একে মারা যাচ্ছে এবং সে কিছুই করতে পারছে না। আর তার বাবা তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়ার শোক সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। তারপর স্মিথ তার কাছে একটি সত্য কথা প্রকাশ করে। সে বলে, তোমার বাবা তোমাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেননি। সেদিন সে মাতাল ছিল এবং পা পিছলে পাথরে পড়ে আঘাত পায় এবং পানিতে পড়ে যাওয়ার ফলে সে মারা যায়। ম্যাডি স্মিথকে বিশ্বাস করে না, তাই স্মিথ আবার বলে, তুমি সবসময় ভালো সাঁতারু ছিলে, তাহলে তোমার বাবা তোমাকে বাঁচানোর জন্য কেন পানিতে ঝাঁপ দিয়েছিল? যখন তারা এসব বলছিল তখন হঠাৎ ক্যাঙ্গারুটি তাদের উপর আক্রমণ করে। ম্যাডি এটিকে গুলি করে, যথারীতি গুলিতে কোনো কাজ হয় না। তাই ম্যাডি তার গাড়ি দিয়ে এটিকে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্যাঙ্গারুটি নিজেকে বাঁচিয়ে ফেলে, যার ফলে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। তাই এখন পায়ে হেঁটে চলে যাওয়া ছাড়া ম্যাডিদের কাছে আর কোনো উপায় ছিল না। তারপর তারা অনেক কষ্টে স্মিথের বাড়িতে পৌঁছায়, কিন্তু এখনও শহরের সবাইকে বিষয়টি জানাতে হবে। কিন্তু কারেন্ট না থাকার কারণে রেডিও কাজ করছিল না। কারেন্ট পেতে হলে তাদের জেনারেটরটি চালু করতে হবে, যা বাড়ি থেকে কিছুটা দূরে ছিল, আর এখন বাইরে যাওয়া অনেক রিস্কি ছিল। তাই ম্যাডি ভয়ে ভয়ে তা চালু করতে যায় এবং সে সেখানে স্মিথের কুকুর রেফলিকে দেখে একটু স্বস্তি পায় এবং দ্রুত জেনারেটর চালু করে ফিরে আসে। রেফলিকে দেখে স্মিথ খুবই খুশি হয়। আর বিদ্যুৎ ফিরে আসার পর ডোনার রেডিওতে একটি মেসেজ পাঠানোর চেষ্টা করে, কিন্তু তখন কেউ রেডিও শুনতেছিল না। এখন তারা শহরে গিয়ে সবাইকে খবর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তাই ম্যাডি আবার ব্যাটারি আনতে বাইরে যায়, কিন্তু এবার ওই ক্যাঙ্গারুটি তার সামনে চলে আসে এবং তাকে আক্রমণ করে। কিন্তু তারা অনেক কষ্টে কোনোরকম নিজেদের জীবন বাঁচিয়ে সোজা শহরের বারে চলে যায়।
যেখানে সব লোকরা পার্টি করছিল। যখন ওই লোকদেরকে ম্যাডির ক্যাঙ্গারু সম্পর্কে বলে তখন সবাই ভয় পেয়ে যায়, কিন্তু ক্যাঙ্গারুটি ম্যাডিদের পিছু করতে করতে শহরে ঢুকে পড়ে। রাক্ষস ক্যাঙ্গারুকে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ম্যাডি সবাইকে বোঝায় যে রাক্ষসটিকে থামাতে হলে তাদের সকলকে একত্রিত হতে হবে। তাই তারা তৎক্ষণাৎ সমস্ত ফার্নিচার বের করে সবকিছু দিয়ে তারা সকল রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু তারপর বাইরে একটি পুলিশের সাইরেন বাজে, যা সবাইকে কিছুটা স্বস্তি দেয়, কারণ তারা মনে করেছিল তাদের জন্য পুলিশের তরফ থেকে কোনো সাহায্য এসেছে। কিন্তু সেখানে কেবল একজন মাত্র অফিসার ছিলেন, কারণ সে বুঝতে পারেনি যে তারা কোন রাক্ষসের মুখোমুখি হতে যাচ্ছে। পুলিশ অফিসার স্ট্যান গাড়ি থেকে নেমে ম্যাডিকে ডাক। সে বুঝতে পারেনি চারপাশে এত নীরবতা কেন। তারপর হঠাৎ ক্যাঙ্গারুটি স্ট্যানের উপর হামলা করে এবং স্ট্যান এতে মারা যায়। পরে রাক্ষসটি বারের দরজা ধাক্কাতে শুরু করে। স্মিথ সবাইকে বেসমেন্টের দিকে দৌড়ে যেতে বলে, কিন্তু ম্যাডি যায় না। সে তার বন্দুক বের করে রাক্ষসটির জন্য অপেক্ষা করছিল। ডোনা তাকে বোঝায় যে এভাবে নিজের জীবনের ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই, কিন্তু ম্যাডি তাকে চলে যেতে বলে। কিন্তু স্মিথ এবং ডোনা তাকে ছেড়ে যায় না এবং তারা একটি টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে। ক্যাঙ্গারুটি শুকে শুকে তাদের দিকে আসতে থাকে। তারপর স্মিথ তাকে বিভ্রান্ত করার জন্য একটা লাঠি ছুঁড়ে মারে, কিন্তু তখনই বেসমেন্টের ভেতর থেকে গেউ গেউ করতে শুরু করে আর ক্যাঙ্গারুটি বেসমেন্টের দিকে এগিয়ে যেতে থাকে। এখন ম্যাডিকে এর মুখোমুখি করতেই হবে। সে বেরিয়ে আসে এবং তার বন্দুকের সমস্ত গুলি ক্যাঙ্গারুটির দিকে ছুঁড়ে মারে, কিন্তু গুলির কোনো প্রভাব তার উপর পড়ে না। ম্যাডি বুঝতে পারে না সে কি করবে। তখনই ডোনা পাশে থাকা একটি ঘন্টাকে জোরে জোরে বাজাতে শুরু করে, যাতে রাক্ষসটির মনোযোগ ডাইভার্ট করা যায়। একই সাথে স্মিথ ম্যাডিকে একটি কুড়াল দেয়, যা দিয়ে সে সরাসরি রাক্ষসটির মাথায় আঘাত, যার ফলে রাক্ষস ক্যাঙ্গারুটি মারা যায়। ক্যাঙ্গারুটিকে হত্যা করার পর সকলেই ভীষণ খুশি হয়ে যায় এবং ম্যাডিও এখন তার অতীতকে মেনে নেয়। তার বাবা যেভাবে মারা যান না কেন, তিনি সর্বদা তার হিরোই থাকবে। ছবির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই অসুস্থ ক্যাঙ্গারুটি দ্বারা নিহত লোকেরা এখন জীবিত এবং অন্যদের শিকার করছে, অর্থাৎ ভাইরাসটি মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছিল এবং এসব কিছুই শুরু হয়েছিল পরিবেশ দূষণের মাধ্যমে। ছবিতে এই মেসেজটি দেওয়া হয়েছে।